সরকারিভাবে ধান ক্রয় শুরু হলেও স্বস্তিতে নেই কৃষক। কিছু কৃষক ধানের ন্যায্য দাম পেলেও সংখ্যাগরিষ্ঠরা তা পাচ্ছেন না। সারা দেশে মোটামুটি একই চিত্র। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রংপুর থেকে মেরিনা লাভলি। রংপুর সদর উপজেলার খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের মধ্য দিয়ে রংপুরে ধান ক্রয় অভিযানের উদ্বোধন হয়। প্রতি কেজি ২৬ টাকা দরে কৃষি বিভাগের কার্ডধারী নির্বাচিত কৃষকের কাছ থেকে ১ টন করে ধান ক্রয় করছে খাদ্য বিভাগ। তবে অধিকাংশ কৃষক এ সুবিধা থেকে বঞ্চিত। আমার কার্ড আছে, আমি যে কৃষক, আমার একজন কৃষি কার্ড আছে, তারপরে আমরা ওই বাজার পাই না এবং আমাদের কাছে ওরা আসিয়া ধান নিয়ে দেয় না। আমরা যে কখন সরকার ধান কিনে কখন কোথায় কি করে আমরা ওটা বলতেই পারি না। যাদের কাছে ধান নিতেছে তারা তো মনে করেন তাদের লাভ হইতেছে, আমাদের তো আর লাভ হইতেছে না। আমাদের তো কৃষক এই যে কষ্ট করতে আমার ধান শেষ হয়ে যেতেছে। ১১০ মণ পর্যন্ত আমার জমিতে ধান হয়েছে, তো ২৫ মণ দিতে পারছি। তা আজকে দেওয়ার পরে যে আমার হাতে সরকার চেক তুলে দিল, আমি যাতে বহু খুশি। এখন এইটা আমাকে অনুভূত ভালো লাগতেছে। সরকারের কাছে এখন নিয়ে আমরা ন্যায্য মূল্য পাইতেছি। এখন মনে করো সরকার যে উদ্যোগটা করছে এখন জনগণের তো অনেক ভালো করছে, কিন্তু আরো কৃষকজন পায়। জেলায় এবার কৃষকের কাছ থেকে ৩,৯৯৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আমরা আশা করছি যে সরকারিভাবে ক্রয় করার ফলে কৃষক ধানের যে ন্যায্য মূল্য সেটি পাবে এবং এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে তারা যে কৃষক আছে তাদেরকে তারা নির্ধারণ করে দিচ্ছেন উপজেলা পর্যায়ে। সেই নির্ধারিত কৃষকের কাছ থেকে, প্রকৃত কৃষকের কাছ থেকে কিন্তু আমরা বড় ধানটি সংগ্রহ করছি। ধান সংগ্রহের ক্ষেত্রে, চাল সংগ্রহের ক্ষেত্রে ন্যূনতম ব্যত্যয় ঘটবে না, এটা আমরা আপনাদের কাছে আশ্বাস দিয়ে যাচ্ছি। জেলায় এবার ১,৩০,৮৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কৃষি এবং কৃষক বাঁচাতে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগী ফরিয়াদের দৌরাত্ম্য রোধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরের নারীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে তৃণমূলের নারীদেরকেও তাদের সক্ষমতা অনুযায়ী আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। পান্থ রহমানের রিপোর্ট। উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল বিশেষায়িত ব্যবসা প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পরিচালক নিয়োগ এবং নিজস্ব ভবন নির্মাণ ইস্যুতে আলোচনা করতে গণভবনে বিশেষ সভার আয়োজন। জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও পেছনের গল্প মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শান্তি নিবাস সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হচ্ছে নারীদের। জয়িতা নামটা আমরা দিয়েছিলাম একটা মেয়েদের কথা চিন্তা করে, যে একটা মেয়ে যেন সে কাজের মধ্য দিয়ে সে যখন আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবে, তো সেজন্য একটা তার নিজের ভিতরে যেন একটা আত্মবিশ্বাস জেগে ওঠে, সেজন্য একটু নিজেকে অপান্তেও মনে না করে, সমাজে তারও যে একটা গুরুত্ব আছে সেটা যেন মনে করতে পারে যে সেও একটা ক্ষেত্রে জয়ী হলো। একেবারে তৃণমূলের মেয়েরা তারা যদি তাদের কিছু কাজ করতে পারে এবং তারা যেন ওটা দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে, আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে। নারী উদ্যোক্তাদের উৎসাহী করে তুলতে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তাদের ভিতরে যে মেধাটা আছে, যে শক্তিটা আছে, তাদের যে ট্রেনিং দিয়ে তারা ভালো কাজ করতে পারে বা তাদের নিজেদের উৎপাদিত পণ্যটাকে দিয়ে তার জন্য নিজেরা বাজারজাত করতে পারে বা তারা নিজেরা আর্থিকভাবে সচ্ছল হতে পারে বা তারাও তার সংসারে কিছু অবদান রাখতে পারে, সেটা তারা কিভাবে করতে পারে। এরকম আমরা নানামুখী চিন্তা ভাবনা অনেক কিছু করেছি, অনেক সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। মেয়েদের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে উল্লেখ করে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করার সুযোগ পাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি মনিটরিং করবে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক সাংবাদিকদের একথা জানান। রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অনলাইনে টিকিট কেনায় যাত্রীদের ভোগান্তির অভিযোগও বরাবরের মতোই। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও যাত্রীদের উপচে পড়া ভিড়। শুক্র ও শনিবার যারা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন
তারাও ভিড় করেন কাউন্টারে, তবে ভিড় অন্য দিনের তুলনায় কম। গতকাল থেকে সিরিয়াল ধরে দাঁড়ানোর পর আজকে ভালোভাবে টিকিট পাইছি, কিন্তু একটু সার্ভারের সমস্যা আছে। রাতের কোনো টিকিট ছিল না 3 তারিখের, সেজন্য আমি পুরো রাত থাকার পরে এই পর্যন্ত এসে আমি 4 তারিখের টিকিট পাইছি। পরিবেশ ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আছে। যদিও এসিটা চেয়েছিলাম, এসিটা আমি পাইনি, তারপরে শোভনটা পেয়েছি, এটা নিয়েই খুশি, আমি অনেক খুশি। অনলাইনে টিকিট কাটা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল বরাবরের মতোই, তবে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। ডিমান্ডের সাপ্লাইয়ের ব্যবধানটা এত বেশি যে এই যে ঘোরাটা এটা মানে কিছুটা থাকবেই। এবারের ঈদে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করার সুযোগ পাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী। সুবর্ণ সোনার বাংলা বনলতা আমরা কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করি না। হ্যাঁ, আসনবিহীন কোনো টিকিট বিক্রি হয় না। অন্যান্য ট্রেনে আমরা 30% মানে 25 থেকে 30% টিকিট স্ট্যান্ডিং টিকিট বিক্রি করার ব্যবস্থা থাকে। তাদেরকে আমরা একটা জিনিস অনুরোধ করেছি যে ট্রেনের উপরে যে বাড়তি লোক থাকে, এই লোকগুলো আসলে বেশি চাপ সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা হয়। একটু আগেও কথা হয়েছে তাদের সাথে, তো সেটা আমরা চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসগুলো না হতে পারে। শুধু যাদের টিকিট আছে তারাই ট্রেনে উঠবে। আসলে ঈদের সময় এত জনসংখ্যার মধ্যে এই জিনিসগুলো নিশ্চিত করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে মানবিক কারণগুলোর কারণে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী 29 মে থেকে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ঈদে বিআরটিসির বহরে নতুন পুরনো মিলিয়ে 1100 বাস যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মতিঝিলে বিআরটিসির সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, বিআরটিসির সেবা নিয়ে এখনও জনমনে অসন্তুষ্টি রয়েছে। ঈদ যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, নতুন সেতু নির্মিত হওয়ায় এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও গাজীপুর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার পথে অন্যবারের তুলনায় ভোগান্তি কম হবে। বিআরটিসি এর মধ্যে বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। আমাদের 600টি বাস ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটে আসার কথা। এর মধ্যেই ঈদের আগে আমরা 231টি 271 আমাদের বহরে যুক্ত হচ্ছে এবং এই গাড়িগুলো রাস্তায় চলবে এবং কিছু স্ট্যান্ড বাই থাকবে। আন্তঃজেলায় কিছু চলবে, কিছু রাজধানী এবং আশেপাশে চলবে। রাজধানীতে কেউ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস দেখালে তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। ফার্মগেট কেবিআই মিলনায়তনে পুলিশের বেতনের অর্থে সংগৃহীত নতুন কাপড় দুস্থদের মাঝে বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএমপির গোয়েন্দা প্রধান আব্দুল বাতেন, তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বক্তৃতা করেন। আপনাদের কাছে আমি জোড়হাত করে অনুরোধ করব, ভাইরা আমার, মাদকের ব্যবসা যারা করে তাদের চিহ্নিত করে পুলিশকে খবর দেন। আপনাদের পরিচয় আমরা গোপন রাখবো। ওই মাদক ব্যবসাকে ভেঙে গুড়িয়ে দেবো আমরা ইনশাল্লাহ। মাদক ব্যবসা ঢাকা শহরে কেউ করতে পারবে না। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 থেকে 30 মে জাপান সফর শেষে 31 মে তিনি মক্কার ওআইসি সম্মেলনে যোগ দেবেন। সেখান থেকে ফিনল্যান্ড হয়ে 8 জুন দেশে ফেরার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, টোকিওতে বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো সহ 5টি প্রকল্পে বাস্তবায়নে সহযোগিতা চুক্তি সইয়ের কথা রয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে $2.5 বিলিয়ন সমমূল্যের 40তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স চুক্তি স্বাক্ষরিত হবে, যা গত বছরের ওডিএর তুলনায় 35% বেশি। এটা হচ্ছে আমাদের জাপান সফর। এই ওআইসিতে যেটা কাজ করছি, ইনফ্যাক্ট রোহিঙ্গার ইস্যুর উপরও আমাদের ওই যে গাম্বিয়া যে প্রস্তাবটা নিয়েছে সেইটা সেখানে ফাইনাল হবে, অ্যাডপশনটা হবে। বাংলাদেশের বিমা খাতের বর্তমান অবস্থা কি? বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, এখন 90% বিমা দাবি পরিশোধ করা হচ্ছে। তবে তারা এও বলেছেন, কিছু খারাপ কোম্পানির অনৈতিক কর্মকাণ্ডের কারণে ওই সেক্টরে ইমেজ সংকট রয়েছে। বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরাগ আজমের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের
আংশিক বা সমস্ত ঝুঁকি স্থানান্তরের নামই বিমা। বর্তমানে দেশে বিমা কোম্পানির সংখ্যা ৭৮। এর মধ্যে জীবন বিমা ৩২টি আর সাধারণ বিমা ৪৬টি। জীবন বিমার ক্ষেত্রে দাবি পরিশোধের পাশাপাশি গ্রাহককে মুনাফা বা বোনাস দেয় কিনা তা বিবেচনা করা হয়। খারাপ কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর মূল টাকা লাভ সহ ফেরত দেওয়ার কথা থাকলেও সেটি পেতে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। আমার মেয়াদ শেষ হয়ে গেছে, ৩.৫ বছর আমি আসা যাওয়া করতেছি, আমার টাকাটা আমি পাচ্ছি না। 1 বছর 2 মাস বলে এই মালিক নাই ওই মালিক নাই, উনি আসে নাই, স্যার আসে নাই, সিগনেচার হয় না, মানে অনেক কাহিনী। এবং ফোন যদি করি ফোন উল্টা পাল্টা কথা বলে, আমার কাছে কেন করলেন, এটা তো আমার নিয়ম নাই, আমার তো সিস্টেম নেই, আপনার উপরে কথা বলেন, অমুক স্যারের সাথে কথা বলেন। এই বিমা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এরকম অভিযোগ অনেকটা নিয়মিত ঘটনা হলেও কিছু কোম্পানি সুনাম ধরে রেখেই কাজ করছে। যেই অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টরসরা স্বয়ংসম্পূর্ণ, যারা মানুষের জন্য কাজ করতে চায়, যেমন আমাদের বোর্ড অফ ডিরেক্টরসরা আছেন, সেই সব কোম্পানিগুলো কিন্তু ভালো করতে চায় এবং তাদের কমিটমেন্ট ভালো। দেশের প্রতি সোশ্যালি যারা সামাজিকভাবে কমিটেড, সেই সব কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে তারা কিন্তু কাউকে ঠকাতে চায়। সাধারণ বিমার ক্ষেত্রে ব্যবসা সংগ্রহ করতে অবৈধভাবে কমিশন দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা থাকায় কোম্পানির খরচ বাড়ে, ফলে গ্রাহকদের করতে হিমশিম খায় তারা। কমিশনের লাগাম টেনে ধরার পাশাপাশি স্বচ্ছতা আনতে সম্প্রতি কিছু উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যদি পরিসংখ্যানভাবে বলি তাহলে কিন্তু 90% বিমার দামই এখন নিষ্পত্তি হচ্ছে। তবে আমাদের একটু সমস্যা হলো 4-5টা আমাদের এখনও বিমা কোম্পানি আছে, তারা কিন্তু বিমা দাবি দেওয়ার ব্যাপারে তারা এখনও কিন্তু আগে আসছে না। অবশ্যই আমরা জনগণের পক্ষে আছি, যা করা দরকার আমাদের আইডিআর থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব। একটা অর্ডার জারি করেছি নন লাইফের কমিশন বন্ধ করার জন্য, তো সেটা বোধহয় 1 জুলাই থেকে কার্যকর হবে। এটা কার্যকর হলে এই কমিশনের বিষয়টি অনেকাংশে কমিয়ে আসবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন বিমা কোম্পানি। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি সার্কুলারটা যথাযথভাবে পরিচালন করে, আমার মনে হয় যে মার্কেটে আমাদের বিমা কোম্পানির যে আস্থাটা ফিরে আসবে। ভালো বিমা কোম্পানিগুলো বলছে, দুর্নাম ঘোচাতে প্রতারক কোম্পানিগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও দরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে 12 দিন পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলে মন্ত্রিপরিষদ সদস্য, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সহ বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনী প্রধান, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। গত 15 মে রাষ্ট্রপতি নিয়মিত মেডিকেল চেকআপের জন্য লন্ডনে যান। বগুড়ায় ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বিকেলে শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলের আগে এ হামলা হয়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নূরকে আহত অবস্থায় মোহাম্মদ আলী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় নূরের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা অপরীতি করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। তার ব্যক্তিগত চিকিৎসকরাও দেখা করে পরামর্শ দিচ্ছেন। এ অবস্থায় বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্বেগের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। সরকার তার সর্বোচ্চ চিকিৎসা দিতে সবসময় সচেষ্ট এবং দিয়ে আসছেন, কিন্তু বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, এগুলো যদি বেগম খালেদা জিয়া জানতে পারেন তার জীবন সংকটাপন্ন, তখন তো আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের উপর উষ্মা প্রকাশ করবেন যে আমাকে তোমরা এভাবে মেরে ফেলছো কেন কথার মাধ্যমে। তো বিএনপি নেতাদের বলবো এইভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করার জন্য। এবারে রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ কমপক্ষে 17 জন। টর্নেডোয় এল রেনো শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হোটেল ভবন মাটির সাথে মিশে গেছে। একটি মোবাইল হোম পার্কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারের কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় শনিবার গভীর রাতে ওকলাহোমায় এল রেনো শহরে টর্নেডোটি আঘাত হানে। শহরটিতে গত 6 বছরে এটি দ্বিতীয় টর্নেডো। দলীয় প্রধানদের পদ থেকে থেরেসা মে সরে দাঁড়ানোয় ঘোষণার পর কে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে 8 জন প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছেন। সেই দৌড়ে আছেন আরও 5 জন। কারা আছেন এই তালিকায়, দেখুন আলভি হোসাইনের রিপোর্টে। I'm proud of the progress we have made over the last 3 years. ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন না হওয়া, ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে দেরি হওয়া, ইউ নির্বাচনে অংশ নেওয়া সহ নানামুখী চাপে শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী 7 জুন কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। Will be created in communities across the whole country. দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়ার অর্থ তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে। সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যে নতুন নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচন করবে কনজারভেটিভ পার্টি। যতদিন নতুন দলীয় প্রধান নির্বাচিত না হবেন ততদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মে। থেরেসা মের পদত্যাগের ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, পরিবেশ মন্ত্রী মিশেল গোভ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক শ্রম বিষয়ক মন্ত্রী এস্থার ম্যাকভি, সাবেক মন্ত্রিসভার সদস্য ডমিনিক রাব ও আন্দ্রে লিটসাম ইতিমধ্যেই দলীয় প্রধান হবার জন্য নির্বাচনে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। এছাড়া আরও বেশ কজন আছেন সে দৌড়ে। তারা হলেন ব্যাকবেঞ্চ 1922 কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডলি, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ, প্রতিরক্ষামন্ত্রী পেনি মার্ডান্ট, ব্যাকবেঞ্চার প্রীতি প্যাটেল ও অর্থমন্ত্রী লিজ ট্রুস। টরি এমপিদের আগামী 10 জুনের মধ্যে নিজেদের নাম জমা দিতে হবে। যে কোনো এমপি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবেন, তবে তাকে পার্লামেন্টে 2 জন সহকর্মীর সমর্থন পেতে হবে। তারপর বাছাই প্রক্রিয়া শেষে 2 জনের মধ্যে থেকে দলের 1,24,000 সদস্যের ভোটে নির্বাচিত হবেন দলীয় প্রধান, যিনি হবেন যুক্তরাজ্যের 77তম প্রধানমন্ত্রী। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ায় 11 বছরের ধারাবাহিকতায় সিডনি অপেরা হাউস সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় 23 রাত্রিব্যাপী আলোকরশ্মি উৎসব শুরু হয়েছে। এবারের উৎসবের মূল বিষয় রাখা হয়েছে অস্ট্রেলিয়ার গাছপালা, ফুল এবং প্রকৃতির শোভা। সিডনির হারবার ব্রিজ ও পাশে অপেরা হাউসে প্রদর্শিত হচ্ছে ফ্লোরাল ব্যালে। অন্যদিকে কাস্টমস হাউসের চত্বরে ও ভবনে দেশটির সাগরতলে প্রাণের বিচিত্র বিকাশ, ঢেউয়ের তালে প্রবালের দোলা সহ সমুদ্রের প্রাণীদের গতি আলোকসজ্জায় দেখানো হচ্ছে। আগামী 15 জুন পর্যন্ত চলবে এই উৎসব। ভিভিড সিডনি সংগঠকদের মতে 2018 সালে প্রায় 25 লক্ষ পর্যটক এই উৎসবে যোগ দিয়েছিল। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক ও তোশিবা হুয়াওয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ব্রিটেনের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ই লিমিটেডও সম্পর্ক ছিন্ন করেছে। জার্মানির ইলেকট্রনিক চিপ নির্মাতা ইনফিনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি তাদের শেয়ারে দরপতনের মূলে রয়েছে হুয়াওয়ের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, হুয়াওয়ের সাথে ব্যবসায়িক সম্পর্ক রেখে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে যুক্তরাষ্ট্র বাদেও অন্য দেশের প্রতিষ্ঠানগুলো একই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এবারে আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ।
চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ, তবে ডিমের পরিমাণ গত বছরের তুলনায় 1/3 বলে জানান সরকার গঠিত বিশেষজ্ঞ টিম। এর জন্য হালদা নদী দূষণ, মা মাছ নিধন এবং পরিবেশ প্রতিকূলতাকে দায়ী করেন বিশেষজ্ঞরা। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মার্চ এপ্রিল মাসে যখন বজ্রসহ প্রবল বৃষ্টি হয় এবং পাহাড়ি ঢল নামে, তখন প্রাকৃতিক পরিবেশে বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে। কিন্তু গত 2-3 মাসে এই পরিবেশ সৃষ্টি না হওয়ায় ডিম ছাড়েনি মা মাছ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বৃষ্টি হলে শনিবার হালদা নদীতে পাহাড়ি ঢল নামে। এতে সকাল থেকে নমুনা ছাড়ে মা মাছ। গত রাতে পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়লে সারা রাত জেলেরা খলিফার ঘোনা, রামদাস মুন্সির হাট থেকে মদুনাঘাট পর্যন্ত ডিম সংগ্রহ করেন। আমার 3টা নৌকা ছিল, আমি 3টা নৌকায় এই ফিশারির বালতিগুলোতে আমি 14 বালতি ডিম এখানে দিছি, পরিস্ফুটনের জন্য দিছি আর কি। হেরি খাওয়ার পর থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো ডিম পাইছি জোয়ার সময়। আশা করি আমাদের যে চাহিদা ছিল অনেক দীর্ঘদিনে, আজকে অনেক। আমার 60টা নৌকায় 16 বালতি ডিম পাইছি। এবার ডিম সংগ্রহের পরিমাণ 7000 কেজি বলে জানান বিশেষজ্ঞ টিম। মা মাছ নিধন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন, পাথরের ব্লক নির্মাণ, নদী দূষণ ও পরিবেশের বিরূপ প্রভাব সহ নানা কারণে দিনকে দিন ডিমের পরিমাণ কমে যাচ্ছে এবং হালদা নদী ধ্বংস হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। তারা যে ডিমগুলি যে স্থান থেকে কালেক্ট করতেছে সেই স্থানে যদি প্রপারলি তারা সেট না হতে পারে, সেটা একটা বিষয় থাকতে পারে। জোয়ার ভাটার একটা বিষয় থাকতে পারে। আর আরও যদি বলেন যে না এখানে ব্রুট ফিশ অতভাবে সিচুয়েশন পায় নাই বা প্রাকৃতিক পরিবেশ পায় না, সেটাও হতে পারে। এপ্রিল, মে, জুন 3 মাস হালদায় মাছ ডিম ছাড়ে, কিন্তু এপ্রিলে 2টা জো ছিল, ওই 2টা জোতে কোনো ডিম ছাড়া নেই। মেতে 2টা জো অমাবস্যা পূর্ণিমা, সেই 2টা ডিম ছাড়া নেই। শেষ পর্যন্ত হলো গতকাল হালদায় 2 জাতীয় মাছ ডিম ছেড়েছে। এখন চলছে সংগৃহীত ডিম থেকে 133টি সরকারি হ্যাচারি এবং 141টি মাটির কুয়োতে রেণু উৎপাদনের কর্মযজ্ঞ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন রয়েছে প্রকৃতি সংবাদ। লক্ষ্মীপুরের ভুলোয়া নদী শুকিয়ে মৃতপ্রায়। এর ওপর প্রভাবশালীদের বাঁধ নির্মাণের কারণে হুমকির মুখে পড়েছে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য, পরিবেশ, প্রতিবেশ। অবৈধ দখলমুক্ত করে নদীটি খনন করে প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের তথ্য, ভিডিওচিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। ভুলোয়া নদী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। 71 কিলোমিটার দীর্ঘ এ নদীর গড় প্রস্থ ছিল 500 মিটার, কিন্তু অবৈধ বাঁধ নির্মাণ, দখল, দূষণ এবং ভরাট হয়ে এখন প্রস্থ 85 মিটারে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে একেবারেই শুকিয়ে যায়। চরকাদিরা এলাকায় স্থানীয় প্রভাবশালীরা নদীর উপর বাঁধ নির্মাণ করে মৎস্য শিকার করছে। বর্ষার সময় এটা যখন পানি ঢুকে তখন এই পানিটা নিষ্কাশন হইতেছে না, যার কারণ হলো এখানে মানুষের বিশাল ক্ষতি হইতেছে। ফসলের অবৈধভাবে কিছু বাঁধ দেওয়া আছে, এই বাঁধগুলোর কারণে বেশি সমস্যা। ওখানে পানি উঠলে পানি একবার নামে না, নদীতে কিছু বাঁধ থাকে, বাঁধের কারণে এই কারণে মানুষের সমস্যা দেখাতে এসেছে। আবার দিবে একদিন এরা দখল করি সব ফসল করতেছে, পানিটা নিলাম না। দখল, দূষণ আর এই যে বিশেষ করে বাদ দিয়ে মাছ চাষের কারণে নদীটা এখন নাব্যতা সংকটে পড়েছে, কোনো পানি থাকে না। ভুলোয়া নদী আবার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসন। কিছু খালে বা নদীতে কিছু স্থানীয় বাসিন্দারা অস্থায়ীভাবে খাল বাঁধ তৈরি করে মাছ শিকার করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব। আগামী অর্থ বছরে এটা খননের জন্য পরিকল্পনা গ্রহণ করছি, আশা করি আমরা খনন করতে পারব। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীরও একই অবস্থা। শুষ্ক মৌসুমে পানি একেবারেই শুকিয়ে যায়। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে বিশ্ব রং ঈদ কেনাকাটা। নিজেদের কেনার সামর্থ্য না থাকলেও ঈদে নতুন পোশাক প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না সুবিধা বঞ্চিত শিশুরা। সারা দেশে প্রায় 1000 শিশুকে ঈদ পোশাক ও অন্যান্য উপহার দিয়েছে মজার স্কুল। তাদের ঈদ উৎসবের খবর জানাচ্ছেন লাইলা নওশিন।
প্রতি বছরই ঈদকে ঘিরে উৎসবে মাতে মজার স্কুলের শিক্ষার্থীরা। রঙিন স্কুল ড্রেস পরা শিশুরা এবারও মেতে ওঠে উচ্ছ্বাসে। এবছরও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের পোশাক সহ ব্যাগ ভর্তি নানা উপহার তুলে দিয়েছেন মজার স্কুলের বন্ধুরা। আমি চশমা পাইছি, ঘড়ি পাইছি, শার্ট পাইছি, প্যান্ট পাইছি। মজার স্কুল থেকে দিছে জামা, ঘড়ি, চশমা, টাইস, মেকআপ। আমি ক্লাস 3 তে পড়ি। মজার স্কুল থেকে এগুলো দিছে। আমি মেকআপ দিব, তারপরে চশমা পরবো, ঘড়ি পরবো, তারপরে ঈদের পোশাক পরবো। ঈদের দিন এগুলো পরলে আমার অনেক ভালো লাগবে। আগের বছরও পেয়েছি, এবারও পেলাম। ঈদের সকালবেলা পরবো। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে দিনরাত পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবকরা। এই শিশুরাই গড়ে তুলবে সুন্দর বাংলাদেশ। সপ্তম বছরের আয়োজনে এসে একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমরা একটা দৃশ্যমান পরিবর্তন আনার পথে। যে সমস্ত ওপেন স্কুলগুলোতে আমরা ড্রেস দিচ্ছি, এই ছবিগুলো আসলে আমাদেরকে আশান্বিত করে যে ভবিষ্যতে আমরা যে শিশুদের জন্য কাজ করছি তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। এবছর ঢাকার পাশাপাশি খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামে প্রায় 1000 শিশুকে ঈদ পোশাক তুলে দিয়েছে মজার স্কুল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক 2 পয়েন্ট বেড়ে 5253 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 346টি কোম্পানির 328 কোটি 91 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 9 কোটি 42 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 183টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর 2 যুগ পূর্তি আজ। 2 যুগ পূর্তি উদযাপনে দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে সকালে সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আনন্দ র্যালি। র্যালিটি জাতীয় প্রেস ক্লাব হয়ে ডিআরইউ প্রাঙ্গণে শেষ হয়। এ সময় র্যালিতে ডিআরইউ এর সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান সহ সদস্যরা অংশ নেন। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 1995 সালের 26 মে প্রতিষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সবশেষ সংবাদ জানতে channelionline.com-এ লগ ইন করুন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।